নীলকুঠি হলো একটা পতিতালয়। এই নরকের প্রতিটি গলিতে মিশে আছে কত না বলা দীর্ঘশ্বাস। আর সেই গলির রাজা, সে তো অনেক বছর আগেই নিজের ভিতরটা পুড়িয়ে ছাই করে ফেলেছে। মন্টু ফিরে আসছে, তবে এবার কি সে শুধুই শ্মশানের এক পাইলট, নাকি নিজের হারানো অস্তিত্ব খোঁজার এক তৃষ্ণার্ত পথিক? নীলকুঠির প্রদীপ জ্বলছে, কিন্তু তার নিচে জমে আছে এক ঘর অন্ধকার। নীলকুঠির গলি থেকে শুরু হয়ে মন্টুর মনের গহীন পর্যন্ত এই যাত্রাটা কেবল একটা সিরিজ নয়, একটা অনুভূতি। রক্তের দাগ হাত থেকে মোছা যায়, কিন্তু আত্মা থেকে নয়। নীলকুঠির রাজনীতি আর অন্ধকার জগতের খেলায় মন্টু কি পারবে নিজেকে বাঁচাতে, নাকি আবারও নিয়তির টানে তাকে হারিয়ে যেতে হবে এই অতল গহ্বরে? ভালোবাসা, ঘৃণা আর বিশ্বাসঘাতকতার এক নতুন অধ্যায়, যেখানে প্রতিটি বাঁকে অপেক্ষা করছে নতুন কোনো রহস্য। কারণ মন্টু পাইলট এবার আর দয়া করতে আসেনি, সে এসেছে তার পাওনা বুঝে নিতে। চলুন আজকের এই ছোট্ট এক্সপ্লেনেশনে মন্টুর অন্ধকার জগৎটা একবার ঘুরে আসি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল ফিল্ম স্টারকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম সিনেই আমরা দেখি একটা ধ্যাড় বুড়োকে, যে ফুর্তি করার জন্য হোটেলে একটা মেয়েকে ডেকেছে। মেয়েটির নাম ডালিয়া। সারা রাত ফুর্তি করার জন্য বুড়োটা একটা ওষুধ খায়, কিন্তু সেটাই ওর জীবনের কাল হলো। ওষুধের রিয়াকশনে হার্ট ফেল করে মরে যায় বুড়ো। অন্যদিকে আমরা দেখি নীলকুঠিতে এসেছে অফিসার রম্যদীপ সাহা। ও প্রায়ই এখানে আসে, নিজে মেয়ে পছন্দ করে নিয়ে যায়। এই নীলকুঠির মালকিন বিবিজান এখন প্রায়ই অসুস্থ থাকে, তাই এই নীলকুঠি দেখাশোনার ভার ছোট বিবির, মানে কালিন্দির। অফিসার চলে গেলে ডালিয়ার ফোন আসে। ও বলে, বুড়োটা মরে গেছে দিদি, আমি এখান থেকে বেরোবো কি করে? ছোট বিবি গেল বিবিজানের কাছে, বলল ডালিয়া হোটেলে আটকে গেছে, পুলিশ আসবে, একটা বুড়ো নাকি মরে গেছে, হোটেল থেকে ওকে বেরোতে দিচ্ছে না। বিবিজান বলল, কে বের করে আনবে? সামলাতে পারিস না তো মেয়েদের বাইরে পাঠাস কেন? কে আছে আর এখানে ওকে বের করে আনার মতো? কালিন্দী বলল, মন্টু। বিবিজান বলল, মন্টু কবে ফুরুত হয়ে গেছে। শেষ 2 বছরে ও এই নীলকুঠিতে কখনো এসেছে? ও এই জাহান্নাম থেকে অনেক দূরে চলে গেছে। যাকে এই শহরে দেখা যায় ও ভূত, মন্টুর ভূত। পুলিশ, এমএলএ কেউই বিবিজানের ফোন তুলছে না। কি করে ডালিয়াকে বার করা যায়? এবার আমরা দেখি মন্টু পাইলটকে। ও এখন একটা খাবার ডেলিভারি বয়ের কাজ নিয়েছে। কাস্টমারের কাছে খাবারটা পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে, তা নিয়ে কাস্টমারের সে কি গালাগালি। মন্টু প্রথমে শান্ত মাথায় বলল, এটুকুর জন্য এত গালাগালি দিচ্ছেন কেন স্যার? খাবারটা একটু গরম করে নেবেন। কাস্টমার বলল, কোনোদিন এত দামি খাবার খেয়েছিস ভিখারির বাচ্চা? দাঁড়া, তোর কমপ্লেন আমি করছি। এতে মন্টু রেগে গিয়ে বলল, দেরি হয়েছে? বেশ হয়েছে, যা তুই কমপ্লেন করে দে। এই বলে খাবারটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। তাহলেই বুঝুন নীলকুঠির ওই খারাপ মেয়েদের জগৎ আর এই সভ্য জগতের মধ্যে কি বা পার্থক্য। যাই হোক, ওদিকে কালিন্দী মানে ছোট বিবিকে ফোন করলো জাহাঙ্গীর। বলল, তোর মুরদ নেই কালিন্দী ডালিয়াকে বার করার। তোরা এই লাইনটা ছেড়ে দিয়ে লেডিস ট্রেলার খোল। এই পাড়ায় আমার তো একটা সম্মান আছে, আমার লোক ওকে বার করে নিয়ে আসবে, তোরা নিয়ে যাস। ফোন রাখার পর কালিন্দী বলল, জাহাঙ্গীর কেন ডালিয়াকে ছাড়াবে? ও তো এমনি কোনো কাজ করে না। অন্যদিকে কিছু ডেলিভারি বয় মোবাইলে কল গার্লদের কিছু ফটো দেখছিল। মন্টু সেখানে এলে ওকেও দেখালো। মন্টু চমকে উঠলো একটা মেয়ের ফটো দেখে। এ তো ভ্রমর, কিন্তু ভ্রমর তো মরে গেছে। মন্টুর মনে পড়লো ওর স্ত্রী ভ্রমর তাদের সন্তান প্রসব করতে গিয়ে মরে গেছে, আর সেই কন্যা সন্তানকে কোলে পিঠে করে একাই মানুষ করলো মন্টু। বছর চারেকের হতে না হতে সেও মরে গেল। হ্যাঁ, মন্টুর হৃদয়ের টুকরো ওর মেয়ে জোনাকিও মরে গেছে। ওদিকে কালিন্দী এলো নফাজ মঞ্জিলে জাহাঙ্গীরের কাছ থেকে ডালিয়াকে নিয়ে যেতে, কিন্তু জাহাঙ্গীরের শর্ত হলো মন্টুকে দিয়ে যা আর ডালিয়াকে নিয়ে যা। কালিন্দী এবার জাহাঙ্গীরের উদ্দেশ্যটা বুঝতে পারলো। ও বলল, আজ বহুদিন হলো মন্টু নীলকুঠিতে আসে না, ওর কোনো খবরও আমার কাছে নেই। জাহাঙ্গীর বলল, তাহলে ডালিয়াও আমার এখানেই থাক। ওদিকে মন্টু বারবার মোবাইলে ভ্রমরের ফটোটাই দেখছে। ও জানে এই সাইটে জাহাঙ্গীরের মেয়েরাই ফটো দেয়। মন্টু গেল সেই পাড়ায়, যেখানে ও আর কোনো দিন যাবে না বলে ঠিক করেছিল। আবার জীবনের বেশিরভাগটাই ওর এখানেই কেটেছে। মন্টু এসেছে দেখে জাহাঙ্গীর কালিন্দীকে ফোন করে বলল, মন্টু চলে এসেছে, তুই ডালিয়াকে নিয়ে যা। কালিন্দী অবাক হয়ে গেল, ওরা তো মন্টুকে পাঠায়নি। যাই হোক, মন্টু জাহাঙ্গীরকে বলল, আমার একটা কাজ চাই। জাহাঙ্গীর বলল, আমিও তো তাই চাই। এই শহরের প্রতিটি ঘর থেকে মেয়েদের, মা বোনেদের আমি এখানে এনে নামাবো, এটাই আমার স্বপ্ন। কিন্তু নীলকুঠি ছেড়ে মন্টু এখানে কেন? মন্টু বলল, ও আর নীলকুঠি ফিরবে না। জাহাঙ্গীর বলল, আমার গুলাম হতে গেলে বাফাদারি দেখাতে হবে। জাহাঙ্গীর থুতু ফেলে সেটাকে চাটতে বলল মন্টুকে। মন্টু বুকে পাথর বসিয়ে তাই করলো।
কালিন্দী বিবিজানকে বলল মন্টু জাহাঙ্গীরের কাছে ফিরেছে, নীলকুঠির মন্টু নীলকুঠিতে ফেরেনি। বিবিজান বলল প্রতিশোধ প্রতিশোধ, ও প্রতিশোধ নিচ্ছে। কালিন্দী বলল কিসের প্রতিশোধ? বিবিজান বলল পাপ। এই হাত দিয়ে আমি অনেক পাপ করেছি, তাই তো আমার হাতটা পুচে গেছে, ঘা হয়ে যাচ্ছে। বিবিজানের এই এক নতুন মানসিক রোগ হয়েছে, ওর মনে হচ্ছে যে ওর সর্বাঙ্গ পচে যাচ্ছে। নাফাজ মঞ্জিলে মন্টুকে একটা থাকার ঘর দিল জাহাঙ্গীর। এখানেও অনেক মেয়ে ব্যবসা করে। রাত্রে কালিন্দী গেল জাহাঙ্গীরের কাছে, বলল মন্টুর মাথাটা খারাপ হয়ে গেছে বলে ওর ফায়দা নিও না। কি চাই তোমার, টাকা না মেয়ে? জাহাঙ্গীর বলল আমার মন্টুকে চাই। রেগে কালিন্দী চলে গেল। মন্টু ঘুমের ঘোরে তার সেই সুখের দিনগুলোর স্বপ্ন দেখছিল ভ্রমরকে বিয়ে করার পর ওর সুখের সংসারটাকে। আচমকা যেন তাতে গ্রহণ লেগে গেল। মন্টু ঘুমের ঘোরে দেখলো ভ্রমর ওর ঘরে এসেছে, একটা নীল রঙের শাড়ি পরে। মন্টু ওকে কাছে ডাকলে ভ্রমর চলে গেল। ঘুমটা গেল ভেঙে। মন্টু দেখলো চেয়ারে সেম রঙের শাড়ির একটা ছেঁড়া টুকরো লেগে রয়েছে। সকালে রুমের বাইরে বেরিয়ে মন্টু দেখলো সেম রঙের শাড়িটা মেলা রয়েছে। দৌড়ে ও কাছে গিয়ে দেখলো শাড়িটা ছেঁড়া। তাহলে কি সত্যি ভ্রমর তার ঘরে এসেছিল? ও পাগলের মতো সব মেয়েদের জিজ্ঞেস করতে লাগলো শাড়িটা কার। এখানকার মেয়েদের মুখের যা গালাগাল, তা শুনে মন্টু রেগে নিকি বলে একটা মেয়ের গলা চেপে ধরলো। কয়েকজন মিলে ওকে ছাড়িয়ে জাহাঙ্গীরের কাছে নিয়ে গেল। জাহাঙ্গীর বলল নিকির গলা টিপে ধরলি কেন? মন্টু বলল ও মিথ্যে বলছিল। তারপর মন্টু সরাসরি জিজ্ঞেস করলো ভ্রমর কোথায়? জাহাঙ্গীর বলল ও, এবার বুঝেছি, এটাই তাহলে তোর এখানে আসার আসল কারণ। একটা জিনিস দেখবি? এই বলে জাহাঙ্গীর কতগুলো খালি বোতলের একটা বক্স বের করলো। বলল এই খালি দেখতে বোতলগুলোতে কি আছে বলতো? নাফাজ। নাফাজ মানে হলো নিঃশ্বাস, মরার আগে যেটা বেরোয়। আমার পথের কাঁটাদের মেরে তাদের শেষ নিঃশ্বাস আমি এতে ভরে রাখি। এজন্যই এই বাড়িটার নাম নাফাজ মঞ্জিল। মন্টু মোবাইলে সেই ফটো দেখিয়ে বলল এটা ভ্রমর নয়। ফটো দেখে জাহাঙ্গীর হেসে বলল এ ভ্রমর নয়, এ শ্রাবণী। দিল্লি থেকে নিয়ে এসেছিলাম শেল্টার দিতে, ওর নামে মার্ডার কেস আছে। মন্টু বলল আমি বিশ্বাস করি না, এটা নিশ্চয়ই ভ্রমর। জাহাঙ্গীর বলল দেখবি নাকি একবার তাকে? শ্রাবণী ঘরে এলে মন্টু তাকিয়েই থাকলো তার দিকে। বলল আমি জানতাম তুই বেঁচে আছিস, এতদিন কোথায় ছিলিস তুই? হঠাৎ মেয়েটি বলে উঠলো কি ব্যাপার, বিজনেসের সময় আমায় ডেকেছেন কেন? এটা কে, কি কাজ আছে তাড়াতাড়ি বলুন। জাহাঙ্গীর বলল কিছু না, তুমি যাও। শ্রাবণী চলে গেল। মন্টু যেন কোনো কথা বলতে পারছে না। জাহাঙ্গীর বলল এবার ভ্রমর বলে মনে হচ্ছে মেয়েটাকে। মন্টু ঘর থেকে বেরিয়ে চলে গেল। নিকি এসে বলল শাড়িটা নিয়ে এমন ড্রামা করলি কেন? কাল রাতে সিগারেট নিতে এসেছিলাম তোর ঘরে, তখনই ওই চারটায় লেগে শাড়িটা ছিঁড়েছে, এতে এত ড্রামা কিসের? মন্টু বুঝলো ও তাহলে ওটা ভ্রমর ছিল না। এরপর প্রতি রাতেই মন্টু এক জড় পদার্থের মতো তার কাজ করে যায়। মেয়েদের তাদের বাবুদের ঠিকানায় নামিয়ে দেয়, আবার সকাল হলে নিয়ে আসে। একদিন মন্টু জাহাঙ্গীরকে বলল আমি শ্রাবণীর পাইলট হব। জাহাঙ্গীর বলল শ্রাবণী হলো আমার প্রাইম প্রপার্টি, তো আজে রাখতে হয়। পারবি? ভ্রমরের ভূত মাথায় নিয়ে পারবি না। মন্টু বলল পারবো। একটা হোটেলে নিয়ে যাবার জন্য শ্রাবণীকে আনতে পাঠানো হলো। কার থেকে নেমে শ্রাবণী মন্টুর বাইকে চাপলো। এ এক আশ্চর্য অনুভূতি। ভ্রমর ওর চোখের সামনে, কিন্তু এ ভ্রমর নয়, শ্রাবণী। কি অসহায় মন্টু, এই চেহারাটাই ওকে পাগল করে দিচ্ছে। মরে গেছে জেনেও ও ভ্রমরকে খুঁজে বেড়াচ্ছে, পেতে চাইছে। বিশ্বাস করছে না যে এ ভ্রমর নয়। এভাবেই তো একদিন ভ্রমরের সাথে দেখা হয়েছিল, যখন ভ্রমরের বাবা ওকে এ পাড়ায় বেচে দিয়েছিল। কাঁদতে কাঁদতে সেজে গুজে ভ্রমর প্রথমবার তার ধরা বাবুর কাছে যাচ্ছিল। সেদিনের পাইলটও মন্টুই ছিল। পিছনে বসে থাকা শ্রাবণী বলল তোমার নাম মন্টু, তুমি এই লাইনে প্রথম? রাস্তা চেনো তুমি? আর তুমি কি ড্রিঙ্ক করেছো? মন্টু বলল করতে হয়, না হলে সিগন্যাল চিনতে পারি না, লাল নীল সব গুলিয়ে যায়। একটা হোটেলের সামনে নামিয়ে দিল মন্টু। শ্রাবণী চুপচাপ ভিতরে চলে যায়। নিচে মন্টু দাঁড়িয়ে থাকে। ওকে নিয়ে যেতে হবে তো। চোখের জল বাঁধ মানছে না, ভিতরটা ছটফট করছে। মনে হচ্ছে ভিতরে গিয়ে সেই লোকটাকে মেরে শ্রাবণীকে বার করে আনে, যেমনটা ও আগেও করেছিল। কিন্তু এ তো ভ্রমর নয়। ভোর হলে মন্টু আবার শ্রাবণীকে ওদের পাড়ায় নিয়ে আসে। এদিকে জাহাঙ্গীরের কাছে এসেছে অফিসার গুপ্তা। সেও জাহাঙ্গীরের পোষা। অফিসার বলল এখান থেকে কেউ খবর পাচার করছে স্যার। ক্রাইম ব্রাঞ্চ কিন্তু এবার উঠে পড়ে লেগেছে। নীলকুঠির জামানত শেষ, তাই এবার ওদের নজর এই নাফাজ মঞ্জিলের দিকে। যে কোনো সময় একটা বড় রেড পড়তে পারে। সকালে কালিন্দী মন্টুকে ফোন করে বলল একবার নীলকুঠিতে আসতে পারবে? বিবিজানের শরীরটা ভালো নেই, ও তো তোমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে, একবার তোমাকে দেখতে চাইছে। মন্টু গেল। বিবিজানকে বলল কি জন্য ডেকেছিলে? বিবিজান বলল তোকে নিয়ে আমার খুব ভয় করে,
জাহাঙ্গীর তোকে নতুন ধান্দায় নামিয়েছে, তোর যদি কোনো বিপদ হয়ে যায়। মন্টু হেসে বলল, মন্টুর বিপদ নিয়ে ভাবছো তুমি? বিবিজান বলল, তুই ওই মেয়েটার পাইলট হয়েছিস কেন? মন্টু বলল, কারণ আমি পাইলট বলে। মন্টু মুদির দোকান চালায় না। বিবিজান বলল, না, তুই পাইলট হয়েছিস কারণ ওকে ভ্রমরের মতো দেখ। মন্টু, ভ্রমর মরে গেছে, তোকে বুঝতে হবে সেটা। মন্টু বলল, আর যদি ও ভ্রমরই হয়? এতে তোমার এত সমস্যা কিসের? রেগে চলে গেল মন্টু। ওদিকে আমরা দেখি যে শ্রাবণী সত্যিই ভ্রমর। ও ওর ফলস চুলগুলো খুলে নিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি এবারেও আমাকে বাঁচাতে আসবে মন্টু, কিন্তু এলে না। অফিসার রম্য নীলকুঠিতে এলে বিবিজান বলল, এই 6টা মাস ধরে আপনি জাহাঙ্গীরকে ধরবো ধরবো বলে নীলকুঠিতে আসছেন, বিনা পয়সায় ফুর্তি করছেন। তা কাজটা কখন হবে শুনি? মেয়েটা কিছু বলল? কিছু জানতে পারলেন? অফিসার বলল, এখনো তেমন কোনো সলিড এভিডেন্স পাইনি। বিবিজান বলল, কিন্তু মেয়েটাকে তো আমিই পাঠিয়েছি, আপনি তাহলে কি করছেন? লোকাল থানার ওসি গুপ্তা, উনি তো আর জানেন না যে আপনি এখানে এসে ফুর্তি করেন। অফিসার রম্য বলল, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো বিবিজান? তখন কালিন্দী বলল, আরেকজন আছে, নফাজ মঞ্জিলেই থাকে, জাহাঙ্গীরের সব খবর দিতে পারবে। মন্টু। ওদিকে শ্রাবণী গেছে তার বাবুর কাছে, আর জাহাঙ্গীর তার কিছু লোককে পাঠিয়েছে শ্রাবণীর ঘরের তল্লাশি নিতে। লোকটি সারা ঘর খুঁজে একটা লুকোনো মোবাইল পেল, আর সেটা জাহাঙ্গীরকে দেখালো। জাহাঙ্গীর মন্টুকে ফোন করে বলল শ্রাবণীকে ফলো করতে আর ওর উপর নজর রাখতে, আর নিজের লোকেদের পাঠালো শ্রাবণী যার সাথে আছে সেই বাবুকে তুলে আনতে। এখন মন্টু শ্রাবণীর গাড়ি ফলো করে দেখলো সেটা ওর বহু পরিচিত একটা বিল্ডিং এর কাছে এসে থামলো। শ্রাবণী লোকটির সাথে ভিতরে চলে গেল। এই বিল্ডিং এর ছাদে ভ্রমরকে নিয়ে মন্টু কতবার এসেছে, তাই আর থাকতে না পেরে ও ছাদে চলে গেল। ছাদেরই একটা ঘরে লোকটা শ্রাবণীকে নিয়ে ঢুকেছে। এই ঘর থেকেই একদিন ও ভ্রমরকে বের করেছিল। হঠাৎ দরজায় কান পাতলো মন্টু, তারপর কি মনে হয় এক লাথিতে দরজা ভেঙে ভিতরে ঢুকে গেল। শ্রাবণী বলল, এ কি করছো মন্টু? মন্টু বলল, তুই সব ভুলে গেছিস ভ্রমর, কিন্তু আমি কিছু ভুলিনি। আজ আমি এই লোকটাকে শেষ করেই ছাড়বো। শ্রাবণী বলল, আমি ভ্রমর নই, আমি শ্রাবণী, ভ্রমর মরে গেছে। এটা শুনে মন্টু শিওর হয়ে গেল যে শ্রাবণী ওর ভ্রমর। ও লোকটার মাথা দেওয়ালে ঠুকে মেরে ফেলে বাইরে চলে গেল। চোখ ভরা জল নিয়ে মন্টু আকাশের দিকে তাকিয়ে আছে। শ্রাবণীও তার ফলস চুল খুলে ফেলে দিয়ে মন্টুর কাছে এসে দাঁড়ালো। মন্টু বলল, এত বড় আকাশ, কি করে যে রাস্তা খুঁজে পাই? রাস্তা নেই, সিগন্যাল নেই, সিগন্যালে কোনো ভিখারি নেই, পুলিশ নেই, আছে শুধু স্বর্গের লোকেরা যারা মেঘ হয়ে ঘুরঘুর করছে। যেখানে আমার যাওয়া হলো না, তোরও যাওয়া হলো না। জোনাকি চলে গেল, আমার আর ভ্রমরের জোনাকি সেখানে চলে গেল। এতদিন একবারও তোর জোনাকিকে দেখতে ইচ্ছে করেনি না? এবার ভ্রমর কেঁদে ফেলে বলল, করেছে, ভীষণ দেখতে ইচ্ছে করেছে, কিন্তু আমি নিরুপায় ছিলাম মন্টু। সেই মুহূর্তেই জাহাঙ্গীরের লোকগুলো চলে এলো। এসে দেখলো লোকটাকে মেরে দিয়েছে মন্টু, আর ভ্রমরকেও চিনতে পেরে গেছে। ওরা ছুরি বের করে ভ্রমরকে মন্টুর কাছ থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছিল, কিন্তু মন্টু এখন ভীষণ হিংস্র। ও এক একটাকে ধরে ধরে মারলো। তাদের মধ্যে একজন পালিয়ে গিয়ে জাহাঙ্গীরকে খবর দিল। ভ্রমর বলল, এবার কি করবে মন্টু? জাহাঙ্গীর তো আমাদের ছাড়বে না, চলো আমরা পালাই। মন্টু বলল, কোথায় পালাবো ভ্রমর? আর কত মারবে আমাকে? আর কি বাকি আছে মারার জন্য? আমি তো মরেই গেছি, তুই বেঁচে আছিস। আমার বাচ্চাকে জন্ম দিয়ে তুই মরে গেছিলি, কিন্তু তাও তুই বেঁচে আছিস। ভ্রমর বলল, আমিও বেঁচে নেই মন্টু। মন্টু বলল, তাহলে কেন ছেড়ে গেছিলি আমায়? আমরা তো ভালোই ছিলাম। মন্টুর মনে পড়লো সেদিন ওটির সামনে মন্টু বসে রয়েছে, ছটফট করছে। ভ্রমর ওর সন্তানের জন্ম দিতে চলেছে। ভ্রমর বলল, সেদিন ওটির ভিতরে বিবিজান এসেছিল। ও আমাকে একটা কাগজে সাইন করায়, এটা বলে যে এতে তুমি আর আমার মেয়ে এই নরক থেকে মুক্তি পাবে। তাছাড়া এখান থেকে বেরোনো সম্ভব নয়। এদিকে ওটির বাইরে এসে ডাক্তার মন্টুকে খবর দিয়েছিল যে বাচ্চা সুস্থ প্রসব হয়েছে, কিন্তু ওর মা আর বেঁচে নেই। কাগজটাকে দেখিয়ে বলেছিল, এই দেখুন, ভ্রমর ওর বডি ডোনেট করেছে। কি রকমের চালাকি! তাহলে মন্টুকে সেদিনের মৃত ভ্রমরকে আর দেখাতেও হলো না, আর মন্টু জানলো ওর ভ্রমর মরে গেছে। হাজার যন্ত্রণা হলেও বাচ্চাটাকে বুকে জড়িয়ে ও সেদিন বেঁচে ছিল। তারপর একদিন তার জোনাকিও চলে গেল। ওদিকে বিবিজান ভ্রমরকে ওর নাম বদলে জাহাঙ্গীরের হাতে তুলে দেয়। এতে সেদিন ওর কি লাভ হয়েছিল কে জানে। ও চাইতো না যে এই নীলকুঠির মেয়েরা সংসার করুক। ভ্রমরের দেখে তো সব মেয়েরাই সেটাই চাইবে, তাই ও হয়তো এটা করেছিল। বিবিজান বলতো না নীলকুঠি থেকে বেরিয়ে কেউ সুখে থাকতে পারবে না, সেটাই হয়তো সেদিন ও প্রমাণ করেছিল। ভ্রমর বলল, মন্টু, আমি জাহাঙ্গীরের খবর পুলিশকে দিই। আমাকে পুলিশ বলেছিল ওরা জাহাঙ্গীরকে ধরবে, তাই আমি রাজি হয়ে গিয়েছিলাম। মন্টু বলল, তুই এটা ঠিক করিসনি ভ্রমর, জাহাঙ্গীর বোধহয় জেনে গেছে তাই লোক পাঠিয়েছিল। ভ্রমর অফিসার রম্যদীপ সাহাকে ফোন করে ওদেরকে এই বিপদ থেকে বাঁচাতে বলল।
রম্যদীপ সাহা সরাসরি না করে দিয়ে বলল ওর সব নাম্বার ডিলিট করে দিতে আর ওর নাম কাউকে না জানাতে। রম্যদীপ কালিন্দীকে বলল ভ্রমর ধরা পড়ে গেছে। কালিন্দী বলল তাহলে জাহাঙ্গীর তো ওকে মেরে ফেলবে, আপনি কিছু করুন। অফিসার বলল এসব বড় বড় অপারেশনে এক আধটা শহীদ লাগে, আমার নামটা সামনে না এলেই হলো। ওদিকে মন্টু বলল চল কোথাও না গিয়ে জাহাঙ্গীরের কাছেই যাই, ওর মুখোমুখি তো আমাকে হতেই হতো। এদিকে জাহাঙ্গীর সবটা শুনে ওর সেই খালি বোতলগুলো দুটো বার করলো, মন্টু আর ভ্রমরকে মেরে ফেলবে বলে। বন্দুক বার করে রেডি হচ্ছিল তখনই মন্টু আর ভ্রমর সেখানে এলো। জাহাঙ্গীর বলল বউটাকে খাটাতে গায়ে লাগছে, খবর তো পাচার করছিস, কার কাছে যাচ্ছে সেই খবর, তার নামটা বল। ভ্রমর বলল আমি কাউকে খবর দিইনি। কতগুলো মেয়ে ভ্রমরকে আলাদা করে ধরলো আর মন্টুকে আলাদা। জাহাঙ্গীর বলল ভ্রমরের বাইরে বেরোনো বন্ধ, এবার থেকে ঘরে লোক ঢোকাবো। মন্টু বলল এরকম করো না জাহাঙ্গীর, ও নামটা ঠিক বলে দেবে। তখনই সেখানে কালিন্দী এসে বলল আমি জানি তার নাম, অফিসার রম্যদীপ সাহা। অন্যদিকে রম্যদীপ গেছে নীলকুঠিতে, কিন্তু কালিন্দী তো নেই। কেউ একজন এক গ্লাস শরবত দিয়ে গেল, বলল বিবিজান পাঠিয়েছে। এদিকে মন্টুকে একটা ঘরে বেধড়ক মেরে ফেলে রাখা হয়েছে। সেই সময় জাহাঙ্গীর এসে বলল এবার কি করবি, তোর বউয়ের জন্য প্রতি রাতে কাস্টমার ধরে আনতে হবে। যে মার মেরেছে তাতে মন্টুর উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, সেই ব্যথা নিয়েই মন্টু বাইরে গেল ওর বউয়ের জন্য বাবু ধরে আনতে। এদিকে বিবিজান এসে দেখলো রম্যদীপ সাহা মরে গেছে, তার মানে শরবতে নিশ্চয়ই বিষ মেশানো ছিল। কিন্তু বিবিজান তো মারেনি, তাহলে কে মারলো? একটা ছেলে এসে বলল একটি মেয়েকে ওড়না ঢাকা দিয়ে আমি এদিকে আসতে দেখেছি। কালিন্দীও এসে দেখলো ঘটনাটা। বিবিজান বলল এবার কি হবে কালিন্দী? পুলিশ, তারপর জাহাঙ্গীর, কেউ তো ছাড়বে না। কালিন্দী বলল কোনো ভয় নেই, একটা যুদ্ধে অনেককেই শহীদ হতে হয়। ওদিকে মন্টু রাস্তায় রাস্তায় ভ্রমরের জন্য বাবু খুঁজে বেড়াচ্ছিল। তখন কালিন্দী ওকে টেনে নীলকুঠিতে এনে বলল তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? তুমি ভ্রমরকে নিয়ে পালাও মন্টু, এই নাও পিস্তল, আর খবরদার বিবিজান যেন জানতে না পারে, কারণ ও চায় না তোমরা এখান থেকে পালাও। মন্টু বলল 10,000 টাকা হবে তোমার কাছে? সেই টাকা মন্টু জাহাঙ্গীরের মুখে ছুঁড়ে ফেলে দিয়ে বলল এটা আজকের ভ্রমরের ইনকাম। জাহাঙ্গীর বলল লোকটা কে? মন্টু বলল সেটা জেনে তোমার লাভ। এই বলে মন্টু ভ্রমরের ঘরে চলে গেল। এদিকে একটা লোকের ভ্রমরের উপর খুব লোভ ছিল, ও জাহাঙ্গীরকে বলতে জাহাঙ্গীর বলল তুমিও যাও ওর ঘরে, কিন্তু মন্টু ভিতরে ঢুকে রয়েছে বলে ওরা দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আর টোন টিটকারি করছিল। মন্টু ভ্রমরকে বলল এই দেখ পিস্তল, চল আমরা মরে যাই, এছাড়া আমাদের বেঁচে থাকার আর কোনো উপায় নেই। দরজার বাইরে দাঁড়িয়ে সেই লোকটা অপেক্ষা করতে করতে হঠাৎ পিস্তলের একটা আওয়াজ পেল। ওরা ভিতরে ঢুকে দেখলো মন্টু আর ভ্রমর বিছানায় পড়ে আছে। ওরা মরে গেছে ভেবে কাছে গেলে মন্টু লোকটির কপালে গুলি করে ভ্রমরকে নিয়ে পালায়। একটা বাচ্চা ছেলে জাহাঙ্গীরকে এসে খবর দেয়। জাহাঙ্গীর বলে মন্টু পিস্তল পেল কোথায়? এদিকে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। পালানোর সময় ওদের সামনে এসে দাঁড়ালো একটা কলকাতা পুলিশের জিপ। ব্যাস ওদের ধরে নিয়ে গেল থানায়। মন্টুর কাছে পিস্তল থাকার কারণে লকআপে ঢুকিয়ে দিয়ে অফিসার কাউকে ফোন করে বলল লকআপে ঢুকিয়ে দিয়েছি স্যার, মার্ডারের আই উইকনেস আছে তো, মেয়েটাকে কোথায় রাখবো? অফিসার গুপ্তা লকআপে মন্টুকে প্রচন্ড মারধর করলো। তারপর সেখানে এলো জাহাঙ্গীর ভ্রমরকে নিয়ে যেতে। তার মানে অফিসার জাহাঙ্গীরকেই ফোন করেছিল। জাহাঙ্গীর মন্টুকে বলল যদি ভ্রমরকে চাস তাহলে আমার সাথে একটা ডিল কর, নীলকুঠির সব মেয়েদের বার করে নীলকুঠিকে ফাঁকা করে আমার হাতে তুলে দে, তাতেই আমার শান্তি, তবেই তুই ভ্রমরকে পাবি। মন্টু চলে যাবার পর কতগুলো লোক এলো জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর ভ্রমরকে দুবাইয়ে বেচে দিত, একটু পরেই ওরা ওকে দুবাইয়ে নিয়ে যাবে। এদিকে মন্টু নীলকুঠিতে গিয়ে পিস্তলের ভয় দেখিয়ে বলল 10 মিনিটের মধ্যে আমার নীলকুঠি খালি চাই। ভয় পেয়ে গিয়ে সব মেয়েরা সেখান থেকে পালিয়ে গেল। ঘর খালি হয়ে গেলে চাবি নিয়ে এসে জাহাঙ্গীরকে দিলে ও বলল একটু দেরি করে ফেললি যে, ডিল তো ফাইনাল হয়ে গেছে। কতগুলো ছেলে মন্টুকে ধরে বেধড়ক মেরে ফেলে রাখলো আর ভ্রমরকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই কালিন্দী এসে একটা লোকের উপর গুলি চালায়। ভ্রমরও কালিন্দীকে দেখে অবাক হয়ে গেছে, কারণ কালিন্দী আজ অন্য বেশে রয়েছে। আওয়াজ শুনে জাহাঙ্গীর সেখানে এসে অবাক হয়ে বলল কালিন্দী? কালিন্দী বলল না, এজেন্ট রিমা চৌধুরী। এগুলো সবটাই আমার প্ল্যান ছিল। 2 বছর এই জঘন্য পরিবেশে আমি কাটিয়েছি শুধু তোকে ধরবার জন্য। রিমা জাহাঙ্গীরের হাতে পিস্তল দিয়ে বলল ভ্রমরকে মেরে ফেল। জাহাঙ্গীর বলল কেন, কেস সাজাবি বলে? কালিন্দী বলল না, তোকে এনকাউন্টার আমি করতেই পারি,
কিন্তু ভ্রমর পুলিশকে খবর দিচ্ছিল সেই আগে তুই ওকে মেরেছিস আর আমার কাছে হাতে নাতে ধরা পড়েছিস। এটা বেশ ভালো হেডলাইন হবে না? জাহাঙ্গীর ভ্রমরকে মারতেই যাচ্ছিল, তখনই দেখলো নীলকুঠির মেয়েরা মশাল নিয়ে ওর দিকেই এগিয়ে আসছে। জাহাঙ্গীর বলল, আর এগোলে সব কটাকে মেরে ফেলবো। বলেই পিস্তল তুলতেই পিছন দিক থেকে মন্টু জাহাঙ্গীরকে শুট করলো। মাটিতে পড়ে গেলে ওর বুকে আরেকটা গুলি করে বলল, মন্টু এখনো বেঁচে আছে। নীলকুঠির মেয়েদের জীবন এত সস্তা নয়। সবাইকে দেখে কালিন্দী সেখান থেকে চলে গেল আর মন্টু ফিরে পেল তার ভ্রমরকে। মন্টু কাঁদতে কাঁদতে বলল, আমরা বেঁচে আছি ভ্রমর, আমাদের ভালোবাসা বেঁচে আছে। এরপর ওরা গেল সেই নিস্তব্ধ নীলকুঠিতে, যেখানে একমাত্র বিবিজান পড়ে রয়েছে। ওর কাছে ভ্রমরের সেই সাইন করা পেপারটা দেখিয়ে বলল, এই একটা কাগজে আমার সবকিছু তছনছ করে দিয়েছো তুমি। বিবিজান বলল, পাপ করেছি আমি। মন্টু পিস্তল বিবিজানের দিকে তুলে বলল, এই শেষ গুলিটা তোমার জন্য। এরপর চোখ বন্ধ করে গুলি চালালো মন্টু। তো বন্ধুরা, মন্টু পাইলট 3 এর কাহিনীটিকে এখানেই শেষ করা হয়েছে। যদি আপনাদের ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।